গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুর সমাধিসৌধে। দিনভর রয়েছে বেশ কিছু কর্মসূচি। হজ পালনে দ্বিতীয় দিনের মতো সৌদি আরব যাচ্ছেন মুসল্লিরা। আজও আছে বেশ কয়েকটি ফ্লাইট। সকল কার্যক্রম নির্বিঘ্ন হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া। সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। নবীজির রোজা মোবারকে যাব, যে মুসলমানদের যাতে শান্তি, মুসলমানদের যে রহমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কুংফু কারাতে শেখানোর আড়ালে মেয়েদের বাধ্য করা হয়েছে অনৈতিক কাজে। আমার স্বপ্ন ছিল যে এটা অনেক শিখবো জুজুৎসু, তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমন ভাবে সব মানুষ হবে আমি কখনো বুঝতে পারিনি। 3 বছর যাবত এটা করছে, এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:45টার দিকে সড়ক পথে গণভবন থেকে রওনা হয়ে 10:10টার দিকে সেখানে পৌঁছান তিনি। আরও জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী ভাস্কর বাদুরী। সরাসরি যাচ্ছে তার কাছে। ভাস্কর, প্রধানমন্ত্রী আমরা শুনেছি যে তিনি পৌঁছে গেছেন সকাল 8টার দিকেই, এবং সেখানে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন কখন তিনি, এবং আজ কি কি কর্মসূচি আছে সেখানে আমাদেরকে জানান। সকাল 7:30টার কিছু পর তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন, এবং সেই রওনা দেওয়ার পর আমরা ঘড়ির কাঁটার দেখে যদি হিসাব করি, সেক্ষেত্রে এখন থেকে ঠিক 5 মিনিট আগে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ে এসে পৌঁছেছেন, এবং টুঙ্গিপাড়ে পৌঁছানোর পর তিনি স্থানীয় যে সকল নেতৃবৃন্দ এবং পাশাপাশি নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এই সৌজন্য সাক্ষাৎ শেষে আর কিছুক্ষণের মাঝেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তার সেই শ্রদ্ধা নিবেদনের পর তিনি 75-এর 15ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে যে সকল যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনায় তিনি কিন্তু বিশেষ দোয়া এবং ফাতিহা পাঠ করবেন, এবং সেই সময় তার সাথে বঙ্গবন্ধু পরিবারের সদস্যরাও কিন্তু থাকবেন, এবং একই সাথে বঙ্গবন্ধুর সমাধিসৌধের কমপ্লেক্সে যারা রয়েছেন তারা সেই বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এই বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে নির্মিত যে সমাধিসৌধ কমপ্লেক্স, সেই সমাধিসৌধ কমপ্লেক্সের পাশে অবস্থিত যে বাসভবন, সেই বাসভবনে তিনি কিছুক্ষণ বিশ্রাম করবেন, এবং বিশ্রাম শেষে তার কিন্তু যে দ্বিতীয় কর্মসূচি, সেই দ্বিতীয় কর্মসূচিতে তিনি যোগ দেবেন। এর সাথে এক্ষেত্রে বলে রাখতে চাচ্ছি যে দ্বিতীয় কর্মসূচিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদেরকে জানাই, তার দ্বিতীয় কর্মসূচি হয়েছে যে টুঙ্গিপাড়াতে দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির যে সদস্য, সেই সদস্যদের সাথে তিনি মত বিনিময় করবেন। আপনার সাথে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিসৌধ, সেই সমাধিসৌধ কমপ্লেক্সে তিনি কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, এবং নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার বিভিন্ন উপজেলা এবং থানা পর্যায়ে যে সকল আওয়ামী লীগের, তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মুহুর্মুহু স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছেন, এবং তাদের ক্ষেত্রে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয়, তারা কিন্তু নিজেদের এমপি অর্থাৎ সংসদ সদস্যকে কিন্তু তারা স্বাগত জানাচ্ছেন। ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী বহরে যারা থাকেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর ছোট বোন অর্থাৎ প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও প্রধানমন্ত্রীর একদিনের যে সফর, সেই সফরে তার সফর সঙ্গী হয়েছেন। রাষ্ট্রীয় সূচি, সেই সূচি অনুযায়ী যেমনটি বলছিলাম একটু আগে, যে প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন, এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দারিয়াকুল
গ্রাম উন্নয়ন সমিতির যে সদস্যগণ রয়েছেন সেই সদস্যগণের সাথে তিনি কিন্তু যে একটি মতবিনিময় সভায় যোগদান করবেন। এসব আপনি দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন যে পর্ব, সেই শ্রদ্ধা নিবেদন পর্বে ইতিমধ্যে অংশ নিয়েছেন। যেমনটি জানাচ্ছিলেন, শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে প্রধানমন্ত্রী কিন্তু বিশেষ দোয়া এবং মোনাজাতের অংশ নেবেন। সেই দোয়া এবং মোনাজাতের মাধ্যমে ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের আত্মার শান্তি কামনায় কিন্তু মোনাজাত করা হবে। মূলত এই মোনাজাত, দোয়া এবং মোনাজাত পর্ব শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ মতবিনিময় সভায় যোগদান করবেন। সেই মতবিনিময় সভার ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতি। এর সাথে আপনি জানেন যে গত বৈশ্বিক পরিস্থিতির কারণে গত বেশ কিছুদিন ধরে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি উন্নয়নের জন্য কিন্তু দেশের সকল পর্যায়ের মানুষকে কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং তার রেশ ধরে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে সমিতির মাধ্যমে, অর্থাৎ সমিতির কার্যক্রমের মাধ্যমে যাতে দেশের কৃষি উন্নয়ন করা যায় এবং নিজেরাই বাংলাদেশের মানুষ যাতে নিজেদের খাদ্য উৎপাদন করতে হয় সে বিষয়ে তিনি কিন্তু ক্রমাগত জোর দিয়ে যাচ্ছেন। তার অংশ হিসেবেই কিন্তু গ্রামীণ সমিতি পদ্ধতির এবং একই সাথে প্রধানমন্ত্রী নিজেও যে সমিতির সাথে জড়িত সেই সমিতির সদস্যদের সাথে তিনি কিন্তু মতবিনিময় করবেন এবং মতবিনিময়ের যে সভা, সেই সভায় কৃষি উন্নয়নে যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং যে সকল কার্যক্রম গ্রহণ করা উচিত তার বক্তব্যের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে এবং একই সাথে সাম্প্রতিক রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির কিছু অংশ হয়তো বা তার আজকের যে বক্তব্য সেই বক্তব্যে উঠে আসবে বলে আমরা আশা করছি। যেটা বলছিলাম মিস্টার, যে দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সাথে যে মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু আরেকটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিটি হলো টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন তিনি, কারণ তার নিজ নির্বাচনী আসন, সেই নিজ নির্বাচনী আসনে যে মডেল মসজিদ নির্বাচন করা হয়েছে সেই মডেল মসজিদ আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মডেল মসজিদ নির্মাণের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই কার্যক্রমের রেশ ধরে কিন্তু টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ যখন বিজয়ী হয়েছেন সেই প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে কিন্তু মডেল মসজিদগুলো কিন্তু ইতিমধ্যে নির্মিত হয়েছে। সেই মডেল মসজিদেতে প্রত্যেকটি মডেল মসজিদেই কিন্তু একটি করে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও কিন্তু রয়েছে, যেক্ষেত্রে প্রতিটি লাইব্রেরির মাধ্যমে ইসলামের মূল ভাব এবং চিন্তা চেতনা যাতে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করবে। মূলত এই তিনটি কর্মসূচির শেষে এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আজকের দিনের যে সংক্ষিপ্ত সফরসূচি নিজ নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনের এই সংক্ষিপ্ত সফরসূচি তিনি শেষ করবেন এবং তার পরবর্তীতে তিনি পরিবারের যে সকল সদস্যগণ রয়েছেন তাদের সাথে একান্ত সময় পার করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সব এই সূচিগুলো শেষ করে বিকেল দুপুর ৩টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গণভবনের উদ্দেশ্যে রওনা করবেন। এখানে সবশেষ একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, দ্বিতীয় যে কর্মসূচিটা রয়েছে যে সমিতির সদস্যদের সাথে মতবিনিময়, সেই সমিতির সদস্যদের সাথে মতবিনিময়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকেও তিনি যেমন সংসদে বলেছেন যে মধ্যপ্রাচ্যে যে সকল সমস্যা চলছে এবং একই সাথে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক যে সমস্যাগুলো তৈরি হয়েছে সে সকল সমস্যার কারণে বাংলাদেশের মানুষ যাতে কোনোভাবে অর্থনৈতিক মন্দার মধ্যে না পড়ে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে কিন্তু কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং তার অংশ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গত 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সরকারি অথবা দলীয়
যে কোনো অনুষ্ঠানে কিন্তু সকলের প্রতি একই আহ্বান জানাচ্ছে, যাতে দেশের মানুষের যে উৎপাদন খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্য উৎপাদন যাতে দেশের মানুষ নিজেরাই করতে পারে, যতটুকু দ্রুত সম্ভব যাতে বাংলাদেশের যে নির্ভরতা, সেই আমদানির নির্ভরতা যাতে কমানো যায়। এ সকল বক্তব্য উঠে আসার পাশাপাশি সাম্প্রতিক সমসাময়িক রাজনীতি এবং একই সাথে বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আজকের যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন বলে আমরা আশা করছি। এর সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাথে ৭৫-এর 15ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে নিহত অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন। এবং সূচি অনুযায়ী আমি যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ শেষে সমাধিসৌধ প্রাঙ্গণে যে বাসভবন রয়েছে, সেই বাসভবনে তিনি এখন কিছুক্ষণ বিশ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তারপর পরই সাময়িক এই বিশ্রাম কার্যক্রম শেষ হলে পরবর্তীতে আজকের দিনের যে দ্বিতীয় কর্মসূচি, সেই দ্বিতীয় কর্মসূচি অর্থাৎ মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী যোগ দেবেন। ইরশাদ। প্রধানমন্ত্রী দোয়া প্রার্থনা শেষে এখন কুশল বিনিময় করছেন তার সেখানে আগতদের সাথে। একে একে তিনি সবার দিকে এগিয়ে যাচ্ছেন এবং সবার সাথে কুশল বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে আজও ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে ফ্লাইটগুলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি ফ্লাইট আছে আজ রাত 2:45 এবং ভোর 5টায় ছেড়ে গেছে 2টি। এরপর দুপুর 1টায় এবং বিকাল 5টায় আরও 2টি ফ্লাইট আছে। প্রথম 2 ফ্লাইটে 832 জন মুসল্লি দেশ ছেড়েছেন। সৌদি এয়ারলাইন্সের ভোর 4টায় একটি ফ্লাইট ছেড়ে গেছে। ফ্লাইনাসের আজ 4টি ফ্লাইট ছেড়ে যাবে। রাত 2:25-এ প্রথমটা ছেড়ে গেছে, ভোর 6:25-এ দ্বিতীয়টি, বিকেল 4:10-এ এবং সন্ধ্যা 7:10-এ আরও 2টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এজেন্সিগুলো সবকিছু ভালো। স্পেশালি 8, 9, 10, 11 জিলহজে যে সহযোগিতা করার জন্য যে টিম থাকে, তাদের খুব অভাব ফিল করছি আমরা। নবীজির রোজা মোবারকে যাব, যে মুসলমানদের যাতে শান্তি, মুসলমানদের যে রহমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এটার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। দর্শক, পবিত্র হজের যাত্রা সম্পর্কে আরো খবর জানাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তানভীর মৌসুম। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, মুসল্লিদের পরবর্তী হজ ফ্লাইট কখন এবং কতটা নির্বিঘ্নে হচ্ছে তাদের যাত্রা এবং তারা কতটা সন্তুষ্ট আমাদেরকে জানান। ইরশাদ, হজ যাত্রার কথা যদি বলি, এখন পর্যন্ত নির্বিঘ্নেই চলছে এবং তাদের এই যে হজ যাত্রার যে ফ্লাইটগুলো রয়েছে, সে ফ্লাইটগুলোও কিন্তু আসলে দিন শেষে সময় মতোই যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ফ্লাইট কমার বা কোনো সে ধরনের কোনো দেরির কোনো খবর পাওয়া যায়নি। এবং মুসল্লি যারা রয়েছেন, যারা এই এত বড় একটি ইবাদতের জন্য অনেকটা পথ পাড়ি দিয়ে, বলা যায় 5000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে তারা আকাশপথে মক্কায় যাবেন এই হজ পালনের উদ্দেশ্যে, সেখানেও কিন্তু আসলে তারা এখন পর্যন্ত সেভাবে কোনো অসন্তোষ বা অসন্তুষ্টির জায়গা কিন্তু নেই। সব মিলিয়ে বলা যায় যে যারা হাজি রয়েছেন, মুসল্লিরা রয়েছেন, তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট এবং তাদের কিন্তু আলাদা একটি সন্তুষ্টি কাজ করছে। কারণ এবার অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো হজ করতে এবং অনেকেই কিন্তু আসলে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন যে না, তারা এই যে এত বড় একটি ইবাদত আছে সেই ইবাদতটি পালন করবেন এবং এটার জন্য আসলে অনেকগুলো প্রক্রিয়া, অনেকগুলো ধাপ পেরিয়ে অবশেষে তারা আসলে এই যে ফ্লাইট রয়েছে সে ফ্লাইটের জন্য তারা অপেক্ষা করেন এবং সেটি হচ্ছে এই যে আশকোনা হাজি ক্যাম্পে। এবং এখানেই কিন্তু আসলে এখান থেকেই তাদের মূল যাত্রার শুরুটা হয়ে যায়। তবে কিছু কিছু হাজি যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে এই যে এই পবিত্র মক্কায়
সেই মক্কায় আসলে পর্যাপ্ত পরিমাণ গাইড দেওয়ার প্রয়োজন, এরকম অনেকে বলেছেন। এবং আসলে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে 44 জন হাজির জন্য একজন করে গাইড দেওয়া হয়। সেক্ষেত্রে অনেক মুসল্লি কিন্তু অনেক হাজি যারা যাচ্ছেন তারা গাইডের সংখ্যাটিকে কিছুটা অপ্রতুল বলে দাবি করছেন। ইশরাত, তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। শেখানোর কথা ছিল কুংফু কারাতে, তা না করে উল্টো লুটে নিয়েছেন মেয়েদের সম্ভ্রম। এতে রাজি না হলে মেয়েদের মারধর করে বাধ্য করেছে অনৈতিক কাজে লিপ্ত হতে। আছে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাত করানোর মতো ভয়ঙ্কর অভিযোগও। বলছি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের কথা। তার এসব অপকর্মের অসংখ্য প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড আছে যমুনা টেলিভিশনের কাছে। সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন, ছবি তুলেছেন রানা হোসেন। শ্যামলী ২ নম্বর রোডে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন। কুংফু কারাতে শিখে ভাগ্য বদলের আশায় এখানে ভর্তি হয় প্রত্যন্ত গ্রামের বহু ছেলে মেয়ে। কিন্তু সবার ভাগ্য কি বদলায়? কারো কারো জীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার। তাদের একজন এই কিশোরী। বিশ্বসেরা অ্যাথলেট হবেন এই স্বপ্ন নিয়ে ভর্তি হন জুজুৎসু অ্যাসোসিয়েশনে। পরের গল্পটা শুনুন তার মুখেই। ডক্টর রফিকুল ইসলাম নিউটন হাতের এখান দিয়ে মারছে, বুকে বাড়ি মারছে, মুখে মারছে। আমি এইসব খারাপ কাজে ওনার সাথে লিপ্ত হয়নি। তার জন্য মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান অবস্থা করলে তার কিন্তু জ্ঞান ফিরে। তো ব্যথা অবস্থা আমাকে অনেক জোরস্তি করছে। প্রতিদিন এমন চলতেই থাকে। রুমে আটকা ছিলাম, না দিয়ে ছাড়া উপায় নাই। মারা হুমকি দেয়। এখন তো আমার জীবন বাঁচাতে হবে, তার জন্য কি বাধ্যতামূলক করতে হচ্ছে মা। দিনের পর দিন ধর্ষণের শিকার এই অপ্রাপ্তবয়স্ক কিশোরী হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। প্রথমত আলট্রাসাউন্ড করি, পরে 5 মাসে বাচ্চা ধরা পড়ে। পরে হচ্ছে এটা প্রথমত কোনো ডাক্তারই নষ্ট করতে চায় না, বাচ্চার বাবাকে দেয়। পরে ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলে নষ্ট করে ফেলেন এমন এমন। ওনার ভরসা কিন্তু আমাকে পাঠানো হয়েছে এখানে। আমার অনেক ইচ্ছা যে আমি বাংলাদেশে একটা ভালো প্লেয়ার হব, খেলাধুলা। আমার স্বপ্ন ছিল যে এটাও আমি শিখবো জুজুৎসু। তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমনভাবে সর্বনাশ হবে আমি কখনো বুঝতে পারিনি। অনুসন্ধান চলাকালে যমুনার হাতে আসা মেডিকেল রিপোর্ট ও রফিকুল ইসলাম নিউটনের একটি অডিও রেকর্ডে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। আমি দেখেন আপনাকে কত ভালোবাসি, একদিন পরে হোক 2 দিন পরে হোক মানুষ জানবে, মানুষ এটা কলঙ্কিত বলবে, তখন আপনার জীবন একবারে হয়ে যাবে। এখন যে ব্যাপারটা আছে এটা যদি আল্লাহ করে সমাধান হয়ে যায়, হয়তো যেটা গুনাহ হবে সেটার জন্য আল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। একটি দুটি নয়, এমন বহু অভিযোগ রয়েছে নিউটনের বিরুদ্ধে। বিদেশ থেকে স্বর্ণপদক জয়ী এই অ্যাথলেটকেও দিনের পর দিন ধর্ষণ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ওই জায়গায় 2টা রুম, একটা রুম উনি থাকে আর একটা রুমে মেয়েরা থাকে। ওনার রুম থেকে উঠে আসে, আমাদের রুম থেকে মেয়েদের টানি নিয়ে যায় ওনার রুমে। যখন না যাইতে চাইলে তখন তাকে জোরপূর্বক মারে। আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু করছে আমার সাথে। এটা আমার সাথে 3 বছর যাবত এটা করছে। এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে, ক্রীড়া পরিষদে অবজেকশন দিবে। ভয় দেখায়, ভয় দেখানোর পরে তখন আমাদের রুমের মধ্যে আটকে রাখে, ফোন নিয়ে যায়। তখন আমরা ওনার কাছে একটা বাধ্য হই। রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। হাতে এসেছে অসংখ্য কিশোরীর সাথে তার আপত্তিকর অবস্থার ছবি এবং অশ্লীল অশ্রাব্য অডিও রেকর্ড। হ্যাঁ, উনি আমাদের সাথে গল্প করতো যে এইসব না করলে ওনার ভালো লাগে না, উনি স্টক করবে এমন বলে মেয়েদের, ছোট মেয়েদের বাচ্চাদের নিয়ে আসে। 11 বছর কি 8 বছর বাচ্চা বয়সে তাদের নিয়ে আসে, 10-20 টাকা দেয়, তাদের সাথে খারাপ কাজ করে। যারা 5-6 পড়ে সেসব মেয়েদের রুমের মধ্যে নিয়ে উনি শারীরিক নির্যাতন করে। ওনার মেয়ে ছাড়া চলে না, মেয়ে ওনার প্রতিদিন একটা না একটা মেয়ে ওনার চাই। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি, পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সব অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি আমরা। এটা একটা মারাত্মক অভিযোগ, মারাত্মক একটা অপরাধ হবে যদি এটা সত্য হয়। সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যেতেই পারে। আমার ফিরাসের পক্ষ থেকে তো আমরা নেবই, এবং নিশ্চয়ই কোনো একটা ফ্যামিলি যদি এটা অ্যাফেক্টেড হয়ে থাকে, সেই ফ্যামিলির তরফ থেকে তারা যে কোনো ধরনের পদক্ষেপ, আইনগত পদক্ষেপ চাইলে আমরা ফেডারেশন তাদের হেল্প করব। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মেয়েরা বিশেষ করে আমাদের খেলায় মেয়েরা এমনিই পিছানো আছে, এরকম হলে তো গার্জিয়ানরা মেয়েদের দিতে সাহস করবে না। এটা নিয়ে চাইলে আমরা এটা তাদের কাছে এটা কোনো মতেই আশা করি না। এই জাতীয় ব্যবহারও আশা করি না, এই জাতীয় অভিযোগও আসুক সেটা কখনোই আমরা আশা করি না। এই জাতীয় প্রমাণিত হলে তাকে এই ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার করা হয়।
বেশ কয়েকবার রফিকুল ইসলাম নিউটনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমরা, কিন্তু তিনি ফোন ধরেননি। এমনকি অফিসে গিয়েও পাওয়া যায়নি কাউকে। শিক্ষকরা হন বাবার মতো, আর সেই বিশ্বাস থেকেই শিক্ষকের কাছেই নিজের ছেলে মেয়েদেরকে রেখে যান অভিভাবকরা। কিন্তু সেই শিক্ষক রক্ষকে যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল আগুয়া গ্রামের সিএনজি চালক কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদিরের। গতকাল যাত্রী ওঠানামা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে নিহত হয় ৩ সিএনজি চালক। দর্শক, এই ছিল যমুনা নিউজ।